নিজের 18তম জন্মদিনের উপহার হিসেবে রুহি পেল অসহনীয় নির্যাতন। বিছানার উপর রক্তের ছিটে ফোঁটা পড়ে আছে। অন্ধকার ঘরটাতে ফ্লোরে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে রুহি। ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে। মাথার একপাশে রক্ত জমাট বেঁধে ফুলে গিয়েছে। কয়েক গাছি চুল বিছানায় পড়ে আছে। হাত পা নাড়ানোর শক্তি নেই ওর। বড্ড ব্যথা করছে পুরো শরীর। এভাবে যে কেউ কাউকে আঘাত করতে পারে সেটা আজ প্রথম জানল রুহি। সৎ ভাইরা বুঝি এমনই হয়? এতিম হয়ে কি পোড়া কপালের ভাগিদার হয়েছে রুহি? সন্ধ্যায় ওর সৎ ভাই মাহিম এসে জানালো গ্রামের মোড়লের ছেলে সজীবের সঙ্গে নাকি রুহির বিয়ে ঠিক করে এসেছে। ছেলেটা মাতাল, মেয়েদের তক্ত বিরক্ত করে। সেজন্য রুহি মাহিমকে জানালো যে সজীবকেও বিয়ে করবে না। তাছাড়া ওর বয়সও হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি হলো মাহিমের সাথে রুহির। যদিও কোনোদিন চোখ তুলে মাহিমের সাথে কথা বলার সাহস হয়নি রুহির। সেই মেয়ের মুখে এই কথা শুনে মাহিম রেগে হাতের কাছে থাকা লাঠি দিয়ে মারতে লাগলো রুহিকে। আধমরা করে ঘরে এনে তালাবদ্ধ করে দিল এবং জানিয়ে দিল কালই সজীবের সাথে রুহির বিয়ে। 18 বছর হয়েছে ওর, আর ওকে পালতে পারবে না কেউ। তাই যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চায়। রুহি অবশ্য এর আভাস বেশ কিছুদিন ধরেই পাচ্ছিল। সজীব রাত বিরেতে বাড়ি এসে বসে থাকে। মাঝে মাঝে মাহিমের সাথে জুয়ার আড্ডা বসায় উঠোনে। রুহিকে দেখলে হলুদ দাঁত বের করে হেসে বলতো, দিন দিন সুন্দরী হইতাছিস তুই, বহুত রূপ বাড়তেছে তোর। আমি তো তোর এই রূপ দেখবার জন্য মরিয়া হয়ে যাইতেছি। চল তাড়াতাড়ি আমার ঘরে, বিয়া কইরা নিয়া যামু। মাতাল সজীবের মুখে এই কথা শুনে সেদিন মাহিমের কাছে রুহি বিচার দিয়েছিল, কিন্তু মাহিম বিচার না করে বলেছিল, পোলাপান মানুষ, বড় হইতাছে, এইসব কইব। আর সজীব তোরে পছন্দ করে, তাই এইগুলোতে সমস্যা নাই, পোলা ভালো। রুহি ভাইয়ের সামনে থেকে মাথা নত করে চলে আসলো। ঘরে এসে অনেকক্ষণ কাঁদলো। ওর বাবা মা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর মাহিমকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিয়ে করে সাত্তার পাটোয়ারি। সেই ঘরের সন্তান রুহি। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে রুহি থাকে। মাহিমের বউ বেতন ছাড়াই কাজের মেয়ে পেয়েছে। দুবেলা দুমুঠো খেতে দেয় আর সব কাজ রুহিকে দিয়ে করায়। মাঝে মাঝে নির্মমভাবে নির্যাতনও সইতে হয় মাহিমের বউয়ের হাতে। সময় মতো কাজ না শেষ হলে সেদিন রুহির খাওয়া বন্ধ। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর পড়াশোনাও বন্ধ করে দেয় মাহিম। কিন্তু খুব ইচ্ছে হয় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু সামর্থ্য বা সাহস কিছুই নেই ওর। যাই হোক, বদ্ধ ঘরে রক্তাক্ত রুহি অনেক চেষ্টা করে দাঁড়াতে সক্ষম হলো। হুমড়ি খেয়ে পড়ে যায় বিছানায়। চোখ দুটো খোলা রাখতে পারছে না। বুঝে আসছে মৃত্যু মনে হয় এসেই গেল। পাশের ঘরে মাহিম তার বউয়ের সঙ্গে আলাপ আলোচনা করছে, সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। আলোচনার এক পর্যায়ে মাহিম তার বউকে বলল, রুহির লগে সজীবের বিয়া দিলে মোড়ল সাহেব কইছে আমাকে একটা দোকান কইরা দিব বাজারে, সাথে 50,000 টাকাও দিব। হোক না পোলা মাতাল, তাতে কি, সারা জীবন রানীর মতো থাকতে পারবো, খাওয়ান দাওয়ানের অভাব হইব না। এই বিয়া দিলে আমাগরই লাভ। কিন্তু তোমার বোন তো ঢং মারায়, তার নাকি বিয়ার বয়স হয় নাই। এত বছর পায়লা বড় করছি, আর পারুম না হারামজাদিরে খাওয়াইতে। বিয়া করব না, হেতির বাপ করব। একটু সুন্দরী দেখা ভাব দেখায়, যেন রাজপুত্র আইব ওনাকে বিয়ে করতে। মাহিম বউয়ের কথায় বিশ্বে একটা গালি দেয় রুহির উদ্দেশ্যে। তারপর বলে, কালি এরে বাড়ি থাইকা বার করমু, বাপের সম্পত্তিতে ভাগ বসাইতে আইলে লাথি মাইরা ঠ্যাং ভাঙ্গা কবরে দিয়ে আসু। রুহি সব কথা শুনতে পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। সজীবের মতো অমানুষকে কখনোই ও বিয়ে করতে পারবে না। তাছাড়া রুহির সুখের কথা চিন্তা না করে মাহিমুর লাভের কথা চিন্তা করছে। কতটা নিকৃষ্ট হলে একটা মেয়ের সাথে এরকম অন্যায় করতে পারে কেউ? বাবা মায়ের কথা মনে হতেই ডুকরে কেঁদে ওঠে রুহি। ওরা বেঁচে থাকলে হয়তো ভাগ্যটা এমন হতো না ওর। কেন এত তাড়াতাড়ি প্রিয় মানুষগুলো চলে যায়? পর মুহূর্তেই মাহিমের একটা কথা শুনে গা হাত পা হিম হয়ে যায় রুহির। কি বলছে এসব মাহিম? মুহূর্তেই গায়ের ব্যথা উধাও হয়ে গেল যেন। বদ্ধ মস্তিষ্কে নিউরনের টি টি শব্দ যেন রুহির কানে জোরালোভাবে বাজছে। এখান থেকে পালানো দরকার, পালাতে হবে, কিন্তু কি করে? পালানোর কথা মাথায় আসতেই যেন শরীরে বল ফিরে পেল। ঘরের ভেতরে কয়েকবার পাক খেল রুহি।
হঠাৎই জানালার দিকে নজর গেল। শিক্ষিন ছোট্ট জানালা দিয়ে কষ্টে হলেও বাইরে বেরোনো যাবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই অতি সাবধানে সন্তর্পণে ক্লান্ত অসুস্থ শরীরটা নিয়ে বাইরে বেরিয়ে এলো রুহি। একটা ছোট্ট ব্যাগে নিয়ে নিল নিজের কিছু প্রিয় স্মৃতি। ছাড়তে হবে নিজের বাসস্থান, নিজের গ্রাম, নিজের অস্তিত্ব। রুহি দৌড় লাগালো গ্রামের মেঠো পথ ধরে। অন্ধকারে কুয়াশার ভেতর নিমেষেই হারিয়ে গেল রক্তে মাখা রুহির অবয়ব। রেল স্টেশনে পৌঁছে ভাগ্যক্রমে একটা ট্রেন পেয়ে গেল রুহি। কোনো কিছু বিবেচনা না করেই একটা কামরাতে উঠে গেল রুহি। গুটি সুটি মেরে একটা সিটে বসে পড়ল। হুইসেল দিয়ে ট্রেন একটু দুলে উঠল। ট্রেন চলতে শুরু করার একটু পরই রুহি ঘুমিয়ে পড়ল। জানে না পরবর্তী গন্তব্য কোথায়, ভবিষ্যৎ কি। বেশ কিছুক্ষণ পর ঘুমন্ত রুহি লাফিয়ে উঠল। চমকে সামনে তাকাতেই সুদর্শন একটা যুবককে দেখতে পেল। এক্সকিউজ মি ম্যাম, আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। রুহির হাত কপালে ঠেকালো, আঙুলে কিছুটা রক্ত লেগে গেল। মাথা ঘুরে উঠল ওর। সামনে বসে থাকা ছেলেটা বলল, হাত সরান, আমি দেখছি। আপনি কি ডাক্তার? এই প্রথম রুহি অচেনা যুবকটির সাথে কথা বলল। রুহির কথা শুনে ছেলেটি হেসে বলল, ডাক্তার হলে কি করবেন? ডাক্তার না হলে আমি দেখব না? কেন, ডাক্তারে কি খুব স্পাইসি হয়? তাহলে তো আপনি আমাকে খেয়ে নেবেন, তাই না? রুহি ভুরু কুচকে বলল, আপনি সত্যিই ডাক্তার? আপাতত বলছি না, শেষে দেখা যাবে। আপনি আমাকে গিলে নিয়েছেন। রুহি মুখ কালো করে বলল, আমি রাক্ষসী নই। বলতেই মাথা ব্যথায় অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। হঠাৎ এরকম করাতে ছেলেটি অবাক হয়ে গেল। তারপর রুহিকে ডাকলো, মিস, আপনার কি হয়েছে? এরকম কেন করছেন? রুহি ঠিকঠাক হয়ে বসলো, গম্ভীর গলায় বলল, কিছু না। আপনাকে কেউ মেরেছে? এভাবে কপাল কাটলো কিভাবে? রুহির ভাবান্তর হলো না। এক দৃষ্টিতে হাঁ করে ছেলেটির দিকে তাকিয়ে রইল। এরকম সুদর্শন কোনো মানুষ হয়? সাক্ষাৎ রাজপুত্র। রুহি কি প্রেমে পড়ে গেল নাকি ছেলেটার? রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি হেসে ফেলল। আমি বিভোর। এভাবে ধরা পড়ে যাওয়ায় রুহি বিব্রত হলো। এভাবে দেখার তো দরকার ছিল না। ছেলেটা না আবার ওকে নির্লজ্জ ভাবে। কিন্তু বিভোর, এটা আবার কেমন নাম? ছেলেটা কি কোনো হিরো? হিরোদেরই এরকম নাম মানায়? ও, বললে তো সহজেই পেয়ে যাবে। তবে কোন নামটা বলবে? বাবা মা যে নামে ওকে ডাকতো সেই নাম? ওটাই ভালো, চট করে কেউ ওকে চিনতে পারবে না। আমার নাম রুহানি। বিভোর নিচের ঠোঁট চিমটি কেটে আপন মনে বলল, রুহানি, বাহ, ইন্টারেস্টিং নেম। তারপর আর কিছুই কথা হলো না দুজনের মধ্যে। রুহি প্রাণপণে ওর নামটা ভুলতে চাইছে। ভাবছে ও শুধু রুহানি। হ্যাঁ, রুহানি, বাবা মায়ের আদরের মেয়ে রুহানি। বিভোরের দেওয়া তুলোতে রুহির ঠোঁট আর কপালের রক্ত আর গড়াচ্ছে না। মলিন মুখটাতে চিন্তার ছাপ। ট্রেন কোথায় যাচ্ছে জানে না। কামরাটাতেও মানুষ নেই বললেই হয়, পুরোটাই খালি। বিভোর আর রুহি ছাড়াও 4-5 জন যাত্রী পেছনের দিকে আছে। ওকে আনমনা হয়ে থাকতে দেখে বিভোর হালকা কেশে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত মিস রক্তজবা? রুহি ঘাড় ঘুরিয়ে বিভোরের দিকে তাকিয়ে বলল, রক্তজবা মানে? আমি কি জবা ফুল? আপনাকে দেখে আমার রক্তজবার কথাই মনে হচ্ছে। কেন? এমনটা কেন হচ্ছে? কারণ আপনি দেখতে খুবই সুন্দর, অন্যরকম। যেমন? একটু অদ্ভুত, বিস্ময়কর। রুহি চোখগুলো বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ওকে কেউ অদ্ভুত বলুক তাও চায় না। বিভোরকে ঠাস করে থাপ্পড় দিতে ইচ্ছে করলো, কিন্তু অত সুন্দর গালে চড় থাপ্পড় মানাবে না। রাজপুত্রদের মার খেতে নেই, দিতেও নেই, এটা ঘোরতর অন্যায়। সুদর্শন যুবকরা হাজারো দোষ করার পরেও এই একটা কারণেই মাঝে মধ্যে বেঁচে যায়। আচ্ছা, আপনি যাচ্ছেন কোথায়? আমি তো, এখানে আর কেউ আছে নাকি? রুহি ঢোক গিলল। বলবিটা কি এখন? কিছুক্ষণ গাইগুই করে বলল, ট্রেনটা যাচ্ছে কোথায়? বিভোর অবাক হয়ে বলল, মানে আপনি জানেন না আপনি কোথায় যাবেন? আশ্চর্য, আপনি সেন্স অফ হিউমার কি ডিসেবল হয়ে গিয়েছে নাকি? আসলে, বিভোর রেগে বলল, আপনি বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছেন, সেই জন্যই এতক্ষণ পরখ করে দেখছিলাম। কেমন চোর চোর ভাব টের পাওয়া যাচ্ছিল। রুহি মাথা নিচু করে রইল। বিভোরকে এভাবে রাগতে দেখে মনে মনে প্রমাদ গুনল। বিভোর চেঁচিয়ে বলল, আমার কথাই ঠিক। এভাবে মাথা টাথা ফাটিয়ে কোথা থেকে এসেছেন আপনি? রুহি ফুপিয়ে কেঁদে উঠল। নোনা জলে ওর গাল ভেসে গেল। আমাকে ওরা খুব মেরেছে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিভোর রুহির কথা শুনে অবাক হলো। বোতলের ক্যাপ খুলে ওর হাতে দিয়ে বলল,
পানিটুকু খেয়ে নিন। রুহি পুরোটা ঢকঢক করে খেলো। বিভোর বলল, কারণটা জানতে পারি? অবশ্য আপনার অসুবিধে না হলে বলাই ভালো। আমাকে জোর করে একটা মাতাল ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছিল ওরা। বয়স কত আপনার? আজ 18 হলো। বিভোর বিস্ময় নিয়ে বলল, আজ তোমার জন্মদিন? তুমি তো খুবই ছোট। আমি কেন আপনি আপনি করছি? শিটম্যান, কিন্তু তোমার কথাবার্তায় ম্যাচুরিটি এসে গিয়েছে। আমি তো ভেবেছি বড়ই হবে। রুহি মনে মনে বলল, কচু এসেছে, সুযোগ পেলে তোর জীবন তেনাতেন বানিয়ে দেব। কিন্তু ফোপাতে ফোপাতে মুখ ফুটে বলল, আচ্ছা ওয়াশরুম কোন দিকে, আমাকে একটু দেখিয়ে দেবেন? বিভোর উঠল না, আঙুল দিয়ে দেখিয়ে দিল। রুহি সেদিকে গেল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দিল। আয়নায় দেখলো মুখটা ভীষণ অন্যরকম দেখাচ্ছে। চুলগুলোতে আঙুল চালিয়ে খোপা বেঁধে নিল। জামা কাপড় ঠিকঠাক করে বাইরে বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে বেরুতেই দেখলো দরজার কাছে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে হাসাহাসি শুরু করলো। বৃষ্টি ইশারা করছে। ও যখন ওদেরকে পাশ কাটিয়ে আসতে যাবে তখনই কালো মতন একটা ছেলে ওর হাত টেনে ধরে বলল, কই যাও মামনি? রুহি ভয় পেয়ে গেল, বলল, আমার হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি সুন্দরী। মানে? আসো, আমাকে লাগে মজা করো। দরকার নেই। তাহা কইলে তো হবে না। রুহির গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই কোন বিপদে পড়লো? গ্রামে সজীব মাঝে মধ্যে এভাবে উত্ত্যক্ত করত। আমি কিন্তু চিৎকার করব। ছেলেগুলো দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার মিষ্টি চিৎকার কেউ শুনবে না মামনি। দেখো কামরায় কেউ নেই, যাবা কই? রুহি খেয়াল করে দেখলো আসলেই কামরায় কেউ নেই। ভেবেছিল কামরায় বুঝি ও আর বিভোর ছাড়াও পেছনের দিকের মানুষ আছে, কিন্তু কেউ নেই, পুরোটাই খালি। আসলে এই ছেলেরাই পেছনের দিকে বসেছিল, বিভোর সামনে। ও ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু এখনো কি করবে? উপায় না পেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। একটা ছেলে ওর মুখ চেপে ধরলো। একজন বলল, এই ভিডিও কর মামা। কালো ছেলেটা যখন ওর ওড়নায় হাত দিতে যাবে তখনই পেছন থেকে ভেসে এলো বিভোরের কণ্ঠ, এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে? রুহি ছেলেটার হাত কামড়ে দিয়ে বলল, আমাকে বাঁচান প্লিজ। বিভোর দেখলো ছেলেগুলো রুহির সাথে অসভ্যতামি করছে। ও রেগে বলল, ওকে ছাড়ুন বলছি। কেন ছাড়বো? তুই ভাগ। হেরে আমাগো পছন্দ হয়েছে, আজ রাতটা হেরে চাই আমরা। আমি কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। এই কে হয় তোর এই মাইয়া? তোর কি কিছু হয়? বিভোর হঠাৎই খামখেয়ালি হয়ে বলে উঠল, সে আমার হবু স্ত্রী। ছেলেগুলো অবাক হয়ে গেল। একজন বলল, মিছা কথা। বিভোর বলল, এটাই সত্যি। আর আপনারা আমার স্ত্রীর সাথে এরকম করতে পারেন না। তোর কথা আমরা বিশ্বাস করি না। সেটা আপনাদের সমস্যা। তুই বেশি ঝামেলা করছিস, ভালোই ভালো যা এখান থেকে। বিভোর মাথা ঠান্ডা রেখে বলল, দেখুন আমি একজন ডক্টর। আপনারা যদি আমার বা আমার হবু স্ত্রীর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন তাহলে এর ফল খুবই ভয়ানক হবে। এত কিছু বলার পরেও লোকগুলো ওর কথা বিশ্বাস করতে রাজি হলো না। রুহি উপায় না পেয়ে মৃদু গলায় বলল, উনি সত্যিই বলছেন, আমাকে ছেড়ে দিন। রুহির কথা শুনে ছেলেগুলো নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগলো, কিন্তু ওরা বিশ্বাস করতে পারছে না রুহির কথা। তাই অনেকক্ষণ পরে কালো লোকটা বলল, তোদের যে কথা যদি সত্যি হয় তাহলে আমাকে কথা মানতে হবে। কি কথা? সেইটা সময় হলে বলমু, কিন্তু আমাদের কথা যদি না মানতে পারিস তাহলে বুঝবো এই মাইয়া তোর কিচ্ছু না, আর তখন আমরা যা চাইবো তাই হবে। বিভোর হাত দুটো পকেটে ঢুকিয়ে ভুরু কুচকে বলল, কি চান আপনারা? আমাদের কথা না মানলে এই মাইয়ারে আমাদের কাছে ছাইড়া দিতে হইব। তুই কোনো প্যাচাল করতে পারবি না। বিভোর রেগে বলল, আপনাদের কথা আমি শুনবই কেন? ছেলেগুলো দাঁত কেলিয়ে বলল, চিকন একটা ছেলে বলল, আমরা যদি এখন বলি ট্রেন এইখানেই থামাতে হবে তাহলে ট্রেন এইখানেই থামবে। আমাদের এতটাই ক্ষমতা আছে। তাই নাকি? বিভোর চিন্তায় পড়ে গেল। একজন সচেতন নাগরিক এবং একজন বিবেকবান ছেলে হয়ে কিছুতেই রক্ত জবার ন্যায় মেয়েটাকে ওদের মতো পশুর হাতে তুলে দিতে পারবে না। আর ও একা এতগুলো ছেলের সঙ্গে পারবেও না, কারণ ওরা 9 জনের দল। আর মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। এই অবস্থায় ওকে ছেড়ে ঝামেলাহীনভাবে বিভোর বসে থাকতে পারবে না। তাছাড়া মেয়েটা ওর সাহায্য চেয়েছে, একটা অদ্ভুত অধিকার বোধ কাজ করছে মেয়েটার প্রতি। তাই শেষমেশ ছেলেগুলোর কথায় রাজি হতেই হলো। পরের স্টেশনে ট্রেন থামতেই ছেলেগুলো বিভোর আর রুহিকে নামতে বলল। ও অবাক হয়ে বলল, এখানে নামবো মানে? এমন তো কোনো কথা ছিল না। নামতে কইছি নামবি। রুহি কালো লোকটির ধমক শুনে ভয় পেয়ে বিভোরের হাত আঁকড়ে ধরল। ব্যথায় কোকিয়ে উঠল বিভোর। হাতের দিকে তাকিয়ে দেখে রুহির নখ ওর মাংসের ভেতর ঢুকে গিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে। রাগী চোখে রুহির দিকে তাকালো, কিন্তু মেয়েটির অসহায় মুখখানা দেখে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারল না।
ওর হাত ধরে নেমে এলো প্ল্যাটফর্মে। রুহির কাঁধে ওর ছোট্ট স্কুলের ব্যাগ আর বিভোরের কাঁধে ব্যাকপ্যাক। ছেলেগুলো চারিদিক থেকে ঘিরে রেখেছে ওদের। এইভাবেই হাঁটতে লাগলো ওদের নিয়ে। কালো ছেলেটির নাম আবির, সেই বোধহয় এই গ্যাংয়ের লিডার। বয়স 30-এর কাছাকাছি হবে। সে কিছু সময় পর পর দলের ছেলেগুলোকে ধমকাচ্ছে। একজনকে বলল, ওই দেখ তো, ওই কুঁজো বুড়ো হুজুর মসজিদে আছে নাকি? শালিক নামে ছেলেটা বলল, এত রাতে মসজিদে থাকেন হুজুর? বুড়ারে কই পামু এখন? চিকন ছেলেটার নাম আপন। সে বেশ উৎসাহ নিয়ে বলল, ওনার বাড়িতে পাইবা ভাই। আবির ছেলেটা বলল, তাহলে বুড়ারে ফোন দিয়া কইয়া দে, আমরা 2টা পোলা মাইয়া নিয়ে আইতাছি, সবকিছু যেন রেডি রাখে। শালিক বলল, এত রাতে কেমন কি? যেমন পেটে খাওয়ান দে অমনেই করব, তুই চুপ কর। আপন ফোন লাগালো হুজুরকে। একটু দূরে গিয়ে কথা বলায় কি বলছে কিছুই বুঝতে পারছে না বিভোর। তবে ওদেরকে নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছে। কি মতলব বাড়ছে ওরা কে জানে। হুট করে বউ না বলে বোন বললেই পারতো, তাহলে কোনো ভয় ছিল না। কিন্তু কেন যেন বউ কথাটাই মনে আসলো প্রথমে। মেয়েটার দিকে তাকালো বিভোর। মুখ চোখ রক্ত শূন্য, খোলা বাতাসে চুল উঠছে, গালগুলো টমেটোর মতো লাল, ঠোঁট দুটো কাঁপছে। বিভোরের হাত শক্ত করে ধরে রেখেছে। বেশ ভয় পেয়ে আছে বোঝাই যাচ্ছে। মৃদু হাসলেও একটা চিন্তার রেখা বিভোরের মস্তিষ্কে জেঁকে বসলো। রুহির মতো ভীতু একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে আসতে পারে সেটা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। আবার কতগুলো ছেলের মাঝে ও একা একটি মেয়ে। এখন যদি কোনো বিপদে পড়ে তাহলে কি হবে? চিন্তায় অস্থির রুহি ঘামতে শুরু করলো। বুঝতে পারছে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না রুহির। ওদিকে গলা ছেড়ে জোরে সোরে গান গাইছে আবির। কালো হলেও গলায় সুর আছে বেশ, কিন্তু স্বভাবটাই বেপরোয়া, খারাপ। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ হুজুরের বাড়িতে বসে আছে বিভোররা। বুঝতে পারছে না এই হুজুর দিয়ে কি করাতে চায় আবিরের লোকেরা। হুজুরের নাম রশিদ শেখ। তার দোতলা বাড়িটি বেশ সুন্দর, কিন্তু এই গন্ডগ্রামে একটা হুজুরের এত বড় বাড়ি কিভাবে থাকতে পারে সেটা ভেবে বিভোর অবাক। হুজুর কোন একটা কাজে বাজারে গিয়েছে। রাত 10টায় বাজারে কোন কাজ থাকতে পারে ভেবে পাচ্ছে না ও। আবিরের লোকেদের কথা শুনে বোঝা যাচ্ছে ওদের খুবই পরিচিত এই হুজুর। ইতিমধ্যে হুজুরের নাতি ওদেরকে চা নাস্তা কোকোকলা দিয়ে আপ্যায়ন করেছেন। চায়ের সঙ্গে কোকোকলাটা মিশিয়ে খাচ্ছে আবির। স্বাস্থ্য সম্পর্কে অসচেতন আবিরকে এভাবে খেতে দেখে বিভোর চেঁচিয়ে বলল, এটা আপনি কি করছেন? এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিরক্ত হয়ে আবির বলল, তোর স্বাস্থ্যের গুলি মারি, বাঁচবো কদিন? এত স্বাস্থ্য দিয়ে কি হবে কি? কিন্তু এটা তো ক্ষতিকর। তুই তোর বউয়ের খেয়াল রাখ। বিভোর রুহির দিকে তাকালো। মেয়েটা ঘুমিয়ে কাঁদা। বিভোরের কাঁধে মাথা রেখে এমন ভাবে ঘুমোচ্ছে যেন সত্যিই রুহি বিভোরের হবু বউ। কতটা বিশ্বাস করেছে মেয়েটা ওকে ভেবেই বিস্মিত হলো বিভোর। তখনই আবির একটা সিগারেট ধরালো। বিভোরের ইচ্ছে করছে ওকে লাথি মেরে ফেলে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও এটা করতে পারবে না, কারণ রুহির না কোনো ক্ষতি করে দেয়। তাছাড়া 9 জনের সাথে ওর এই শক্তি কাজে আসবে না। আবির ওর উদ্দেশ্যে বলল, বিভোর বিরক্ত মুখে বলল, নাম কি রে তোর? বিভোর। এটা আবার কেমন নাম? বিভোর হাসলো। তোর বউয়ের নাম কি? বিভোর মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই রুহির নামটা মনে করতে পারলো না। মানুষপটে লালচে জবার কথা মনে হতেই রুহির মুখখানা ভেসে উঠল। মুখ ফসকে বলে ফেলল, রক্ত জবা। আবিরের হাত থেকে সিগারেট পড়ে গেল। শালেক আপন সহ বাকিদের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। চোয়াল ঝুলে পড়ল কয়েকজনের। রক্তজবা আবার কেমন নাম? বিভোর ওদের অবস্থা দেখে মনে মনে হাসল। তারপর গম্ভীর গলায় বলল, জবা ফুলের মতো সুন্দরী বলেই রক্তজবা। এই, তুই আর তোর বউ কোন গ্রহের প্রাণী? এমন নাম তো জন্মের এই 25 বছরেও শুনিনি। যত সব আলতু ফালতু নাম। শালেক বলল, বেশি আদি ক্লাসী। বিভোর বিরক্ত হলো। হঠাৎই হুজুরের নাতিটা এসে জানালো হুজুর এসে গিয়েছে, অফিস ঘরে অপেক্ষা করছে, ওদেরকে যেতে বলেছে। আবির বলল, এই তোর বউরে ওঠা ঘুম থেকে। কেন? এখানে কি তোদের ঘুমাতে নিয়ে আসছি নাকি? কাজে এসছি, ওঠা। বিভোর রুহিকে আস্তে করে ডাকলো, কিন্তু ও উঠল না। এক পর্যায়ে বাধ্য হয়ে চিৎকার করে ডাকতেই রুহি ধরফড়িয়ে উঠল। ভয়ার্ত চোখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আবিরই কথা বলল প্রথমে। তোমারে তো কামে নিয়ে আইছি মামুনি, ঘুমাইতে না, কর্মট করে বলল আবির। তারপর ওদেরকে নিয়ে হুজুরের অফিস ঘরে চলে গেল। বাড়ির মধ্যেই অফিস। বাহ, হোমিওপ্যাথি ডাক্তার হুজুর। সেলফগুলোতে ওষুধ সাজিয়ে রাখা,
একপাশে বড় একটা টেবিল, তার সামনে দুটো চেয়ার রাখা। হুজুর আবিরের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করলো, এখানে পাত্রপাত্রী কে? বিভোরের সাথে রুহি ও চমকে উঠল। আবির বলল, ওই যে এরা। নিন শুরু করুন বিয়ে পড়ানো। এই তোরা চেয়ারে বস। বিভোর অবাক হয়ে বলল, পাত্রপাত্রী মানে? তোরাই তো বললি তোরা হবু স্বামী স্ত্রী, তোদের এখন বিয়ে দেব? আর ইউ ম্যাড? কিসব বলছেন আপনি? ওই বেশি ইংলিশ ছাড়ছিস কেন? একদম চুপ কইরা যা কইছি তাই কর। আমি এটা করতে পারবো না। কেন পারবি না? আমি এভাবে কাউকে না জানি কিছু করতে পারবো না। আবির হলুদ দাঁতের ফাঁকে সিগারেট চাপালো, কর্কশ গলায় বলল, বিয়া তো করবিই তোরা, আমাগো সামনেই এর প্রমাণ হইয়া যাক যে তুই সত্য মানুষরে জানাইবার দরকার বা কি? এত বড় ঘটনা আর আমি কাউকে জানাবো না? আজব তো। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমাকে রাগালে এর ফল ভালো হবে না। কথা কাটাকাটির এক সময় বিভোরের সাথে আবির আর ওর লোকেরা ঝামেলা শুরু করলো। ধস্তাধস্তি হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ বিভোর রেগে ঘুষি দেয় আবিরের মুখে। নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যায় ওর। এইসব দেখে আবিরের লোকেরা বিভোরকে ধরে ফেলে। এতগুলো লোকের সাথে কিছুতেই পেরে উঠছে না ও। বিভোরের পেটে লাথি দিলে ব্যথায় কোকিয়ে ওঠে ও। হুজুর একপাশে দাঁড়িয়ে আছে অসহায় চোখে। কিছু করার নেই ওনার। আবিরের কর্মকাণ্ড ওনার জানা আছে। এই গন্ডগোল দেখে রুহি এক কোণায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আবির নাকে হাত চেপে ধরল, হিংস্র গলায় বলল, এইটারে ইচ্ছা মতো মার, শালা আমার গায়ে হাত তোলার সাহস দেখায়। বিভোরকে সবাই মিলে মারতে থাকে। রুহি চিৎকার করে বলল, ওনাকে ছেড়ে দিন প্লিজ, মারবেন না। এটা সত্যি তোর হবু জামাই? সত্যি কইরা বল। রুহি কাঁদতে থাকে। কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। যদি না বলে তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। উপায়ন্তর না পেয়ে বলল, জি। তাইলে তোরা বিয়ে করতে চাস না কেন? রুহি কিছু না বলে আমতা আমতা করতে থাকে। ফলস্বরূপ আবির বেশ রেগে যায়। বিভোরকে একের পর এক আঘাত করেই যাচ্ছে সবাই মিলে। রুহি ভাবছে ওর জন্যই বিভোরের এই অবস্থা। ও সত্যিই পোড়া কপালি। ওদিকে মারের চোটে বিভোরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহি এই দৃশ্য নিতে না পেরে আবিরের পায়ে ধরে বলল, ওনাকে মারবেন না। আপনি যা বলবেন তাই হবে। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? ও এ কথা মানতে নারাজ। কিছুতেই মেয়েটিকে বিয়ে করতে পারবে না ও। বিভোর চেঁচিয়ে বলতে লাগলো, ও বিয়ে করবে না। বিভোরের কথা শুনে আবির মুখ চোখ খিচিয়ে বলল, এই ছোড়া, তোরে বিয়ে করবে না। শর্ত অনুযায়ী তুই আজ রাইতে আমাদের। রুহির হাত ধরে টানতে লাগলো আবির। রুহি যেতে চাচ্ছে না। বিভোরের দিকে অসহায় চোখে তাকাচ্ছে আর কাঁদছে। তোরে আইজ ছাড়ছি না সুন্দরী, হাত পা নাইডা কোনো লাভ নেই। বিভোর চমকে তাকালো। কিছুতেই মেয়েটির সাথে এমন অন্যায় হতে দেওয়া যাবে না। কি করা যায় ভাবতে লাগলো। পালানোর পথও নেই, অতএব কিছুই করা যাবে না। অবশেষে বিভোরের অবস্থা দেখে রুহি নিজেই রাজি হয়ে যায় বিয়ে করতে। এই সুযোগ কাজে লাগিয়ে এক প্রকার হুমকি ভয় দেখিয়ে রুহির সাথে বিভোরের সারা জীবন একসুতোয় জুড়ে দিল। রুহি কবুল বলার সময় কান্না করে দিল এবং নিশ্চুপ হয়ে গেল। বিভোর ফিরেও তাকালো না। ওর ভয়ঙ্কর রাগ হচ্ছে। পুরো শরীর জুড়ে কিলবিল করছে আগুনের হলকা। ওর সব রাগ গিয়ে পড়লো রুহির উপর। ও কেন বেশি বাড়াবাড়ি করতে গেল? এখন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এই তোর বউ অজ্ঞান হয়ে গেছে দেখছিস না? বলে আবির আর ওর দলের ছেলেরা ঘর থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে হুজুর লোকটার নাতনি একটা মহিলা ধরাধরি করে রুহিকে একটা রুমে নিয়ে শুইয়ে দিয়ে চলে গেল। বিভোরকেও আসতে হলো। 5 মিনিট পরে ওর কাছে এসে হুজুরটি বলল, আজ রাতটা এখানেই থেকে যাও বাবা, মেয়েটা তো অসুস্থ হয়ে পড়েছে। বিভোর চুপ। হুজুর বিষণ্ণ ভঙ্গিতে বলল, ওরা অনেক খারাপ বাবা। এই এলাকায় ওরা যতবার আসে ততবারই কিছু না কিছু ঘটিয়ে যায়। বিভোর কিছুই বলছে না দেখে হুজুর আবারও বলল, কিন্তু এখন আর কিছুই করার নেই। বিয়ে তো হয়েই গিয়েছে। এই মেয়েটাই এখন আপনার স্ত্রী। বিভোর রেগে হাতের কাছে থাকা একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারল। হুজুরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, এই শব্দটা সেকেন্ড টাইম আর উচ্চারণ করবেন না। হুজুর লোকটা কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিভোরের কাছ থেকে দূরে সরে গেল। বিভোর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। চোখ মুখে হিংস্রতা বিদ্যমান। ওর এই রূপ দেখে হুজুর ভয়ে চুপসে গেল।
রুহির দিকে দৃষ্টি পড়তেই তাড়াহুড়ো করে বোতলের পানি ছিটিয়ে দিল ওর চোখে মুখে, কিন্তু রুহির সেন্স ফিরল না। এটা দেখে না চাইতেও বিভোর এসে ওকে ধরল, বোতলের সবটা পানি ছিটিয়ে দিল, কিন্তু সেন্স আসলো না। বিভোর ওর ব্যাকপ্যাক খুঁজতে লাগলো, সোফার উপর পড়ে আছে। ব্যাকপ্যাক খুলে ডাক্তারির প্রয়োজনীয় কিছু সরঞ্জাম বের করে পালস চেক করলো, চোখগুলো টেনে দেখলো গায়ে জ্বর, অতিরিক্ত স্ট্রেসে এমন হয়েছে। তাছাড়া শরীরও বেশ দুর্বল, মনে হয় মেয়েটা কিছু খায়নি। মুহূর্তেই ওর রাগ উবে গেল, আসলে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। মনে হতেই মেয়েটির চিন্তা বাদ দিয়ে নিজের মাথা ঠান্ডা করলো বিভোর। হুজুরকে পানি আনতে বললে উনি মাঝারি আকারের একটা বালতি ভর্তি করে পানি নিয়ে আসেন। বিভোর রুহিকে ঠিকঠাক করে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় পানি দিতে লাগলো। এর বেশি কিছু ওর মাথায় আসছিল না। হুজুর নিজের আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আসলো, কি সব শেকড় পাতা বেটে ওটা রস বাটিতে করে বিভোরের হাতে দিয়ে বলল, মেয়েটাকে ওটা খাইয়ে দাও। এসব কি ঔষধ বাবা, এসব কোনো কাজে আসবে না, রুহির জন্য এটা বেশ ক্ষতিকর হতে পারে। কোনো ভয় নেই বাবা, দেখুন আমি একজন ডাক্তার, আপনি বললেই আমি বোকার মতো এটা মেয়েটাকে খাওয়াতে পারবো না। হুজুর অবাক হয়ে বলল, আপনি ডাক্তার? তাহলে আপনি কিছু করুন। কি করব, এত রাতে এখানে তো প্রয়োজনীয় সরঞ্জাম বা ওষুধ কিছুই পাওয়া যাবে না, তাই চাইছি আপাতত জ্বরটা কমুক। হুজুর চিন্তার ভঙ্গিতে বলল, গ্রামেগঞ্জে এটাই সমস্যা, প্যারাসিটামল পাওয়া যাবে না, তবে আমার বানানো ঔষধটাই খাওয়াতে পারেন, ওটা প্যারাসিটামলের চেয়ে বেশি কাজে দেবে। এর কোনো সিওরিটি আছে? যদি হিতে বিপরীত হয় আপনি তখন কি করবেন? এটা 99% কাজ দেবে, গ্রামের মানুষদের অসুখ বিসুখ হলে তো আমি এই ওষুধই দিই। কই, কখনো তো খারাপ কিছু হয়নি। হুজুরের কথাগুলো বিভোরের অসহ্য লাগছে। পেশেন্টের কাছে উচ্চ গলায় কথা বলা ঠিক না, এটা মানুষ বুঝতে চায় না কেন, কিন্তু এখন লোকটার কথা অনুযায়ী মেয়েটাকে কি ঘাস পাতার ঔষধটা খাইয়ে দেখবে? জ্বর তো ক্রমশই বাড়ছে, একটা চান্স নিয়েই দেখা যাক। কিন্তু হুজুরের সামনে ওর অস্বস্তি হচ্ছে, সেটা বুঝতে পেরেই হুজুর ওর সামনে বাটিটা রেখে বেরিয়ে গেল। চামচে একটু ওষুধ নিয়ে খুব সাবধানে রুহিকে খাইয়ে দিল বিভোর। ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছে দিল। বেশ স্নিগ্ধ দেখাচ্ছে রুহিকে, কেমন একটা ফুলের সুবাস ছড়াচ্ছে আশেপাশে। রুহির মুখটা নিষ্পাপ, চোখের উপরে কালো তিলটা নজর কাড়ে বারবার। সারা রাত এই চেহারার দিকে তাকিয়ে যে কেউ কাটিয়ে দিতে পারবে, একটুও ক্লান্তি আসবে না। এই মেয়েটা নাকি বিভোরের বউ, ও মানবে নাকি কোনোদিন? শেষ রাতের দিকে বিভোরের ঘুমটা ভেঙে গেল। একটু দূরেই বিছানার উপর বসে রুহি কাঁদছে, কান্নার শব্দটা করুণ শোনাচ্ছে, অদ্ভুত সুন্দর। মেয়েরা কাঁদলে কি এত সুন্দর শব্দ হয়? জানতো না তো কোনোদিন। কাঁদছো কেন? কান্না ভেজা গলায় রুহি বলল, আমি বাড়ি যাব। বিভোরের অক্ষিকোটর থেকে ওর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। এখনো ভোর হয়নি, তাছাড়া মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে একদিনও হয়নি, এর মধ্যেই একদম সোজা হয়ে গিয়েছে। মেয়েটা বাড়ি ফিরে গেলে তো ভালোই হয়, কিন্তু এটা কি ঠিক হবে? উচিত অনুচিত বোধটা কাজ করছে না কেন? কি করবে বিভোর এবার? মাতাল ছেলের সাথে যারা একটা মেয়ের বিয়ে দিতে চায়, সেই লোকগুলো নিশ্চয়ই ভালো হবে না। বোধ হয় মেয়েটার ফিরে যাওয়াই উচিত। বিভোর অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে পৌঁছালো যে রুহিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। দরকার হলে ওর ফ্যামিলিকে বোঝাবে যে এখন যাতে ওর বিয়ে না দেয়। তাছাড়া অ্যাক্সিডেন্টলি ওদের যে বিয়ে হয়েছে সেটা ভাঙার জন্য কিছু করতে হবে। ও কিছুতেই বিয়েটা মানতে পারছে না। নিশ্চয়ই রুহিও বিয়েটা মানবে না। যেই ভাবা সেই কাজ। আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, সত্যি যাবে? রুহি মাথা নেড়ে বলল, শিওর? জি। কতদূর পড়াশুনো করেছ? কিসে পড়ো? 8 অবধি পড়েছিলাম, এরপর ভাইয়া পড়াশুনো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি লুকিয়ে এসএসসি এক্সাম দিয়েছি, কেউ জানে না। বিভোর চোখ কপালে তুলে বলল, রিয়েলি? কিন্তু জানতে পারলে ওরা আমাকে মেরেই ফেলবে। কেন? কারণ ওরা চায় না আমি পড়াশুনো করি। এটা তো খারাপ। রুহি মাথা নিচু করে বসে রইল। বিভোর পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। আপনি সত্যি ডাক্তার? বিভোর হেসে বলল, ডাক্তারদের আমি পছন্দ করি। জানি। আচ্ছা। বিভোর অস্বস্তি বোধ করছে, কিন্তু তাও সাহস করে বলল, তোমার সাথে আমার কিন্তু বিয়ে দিয়েছে ওরা, কিন্তু আমি এই বিয়েটা মানি না। আমি এটা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসব, ডোন্ট ওয়ারি। রুহি কিছু বলল না।
ভাবতেই পারছে না ও এখন বিবাহিত আর সামনে বসা অচেনা ব্যক্তিটি ওর স্বামী, যার সাথে কাল রাতে ট্রেনে দেখা হলো মাত্র। সময়ের মূল্য অনেক, নইলে রুহি কি কোনোদিন ভেবেছিল নরক থেকে পালিয়ে এসে ও বাঁচতে পারবে না? ভাবেনি। ওইখানে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর। বেরোবার সময় মাথায় এত কিছু আসেনি, কিন্তু এখন আসছে। কোথায় যাবে, কি করবে, কি খাবে, সেসব ঠিক করে উঠতে পারেনি। তার মধ্যেই হুট করে কয়েকটা ছেলে ওর বিয়ে দিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে। ও মানুক আর না মানুক বিয়ে হয়েছে ওর। বাড়ি ফিরলে মাহিম ওকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাও সজীবের সাথে। এবার বোধহয় বিয়েটা করতেই হবে, কারণ যে ডাক্তারের সাথে ওর বিয়ে হয়েছে সেই লোকটা ওকে মানে না। আর কোনোই পথ খোলা নেই রুহির কাছে। কি ভাবছো? কিছু না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ফেনী। রুহি চোখ কপালে তুলে বলল, আমরা তাহলে যাচ্ছিলাম কোথায়? ট্রেনটা কোথায় যেত? ঢাকায়। কিন্তু তোমার বাড়ি কোথায়? মৈন্দপুর। ও আচ্ছা, সকালেই নিয়ে যাব। রুহি কিছু না বলে জানালা খুলে বাইরে তাকিয়ে রইল। ঘরে লাইট অফ করা, টিমটিমে একটা বাতি জ্বলছিল এতক্ষণ। জানালা খুলতেই বাইরের কালজে সাদা রূপ অপরিবর্তিত হলো। নদীর পাশে হুজুরের এই দোতলা বাড়িটা হওয়ায় পানির শব্দ শোনা যাচ্ছে। বাতাস খুব জোরে বইছে। দমকা হাওয়ায় রুহির চুলগুলো লেপটে গেল বিভোরের মুখে। মিষ্টি সুবাস আসছে ওর চুলে, ঘ্রাণটা মোহনীয়। না চাইতেও বিভোর চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা কাগজেই ওর স্ত্রী, মন থেকে কোনোদিন বিভোর মানতে পারবে না একে। কিন্তু এই মুহূর্তে রক্তজবার মতো আকর্ষণীয় লাগছে রুহিকে। সদ্য ফোটা তাজা রক্তজবা ভোরবেলা যেভাবে কলি ফেটে বেরিয়ে আসে, ঠিক তেমনই। মুগ্ধ হওয়ার মতো কিছু সময়। রুহির সেদিকে খেয়াল নেই, ও আছে গভীর দুশ্চিন্তায়। সকাল হতেই বিভোর রুহিকে তাড়া দিল। হুজুর ওদেরকে জোড়াজুড়ি করলো খাবার খাওয়ার জন্য, কিন্তু বিভোর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। রুহির কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বাসে চাপলো দুজনে। খুব বেশি যাত্রী নেই গাড়িতে। এদিকে ক্ষুধায় পেট জ্বলছে রুহির। বিভোর রোল নিয়েছিল 2টা, নিজে একাই খাচ্ছে। পাশে কে আছে তাতে হুঁশ নেই। হঠাৎ রুহির দিকে চোখ পড়তেই মনে পড়লো মেয়েটা না খেয়ে আছে। ভদ্রতা করে জিজ্ঞেস করলো, কিছু খাবে? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিভোর ওর দিকে রোল এগিয়ে দিলে রুহি বলল, আমি রোল খাই না। বিভোর রেগে বলল, আশ্চর্য, আমি বাসের মধ্যে এখন কি বিরিয়ানি এনে দেব? না। আচ্ছা থাক, লাগবে না। রুহি হেসে বলল, তারপর বাইরের দিকে মনোযোগ দিল। বিভোর রেগে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রাইভারকে বলল, এই মামা, গাড়ি থামাও। রুহি চমকে উঠে বলল, আমার বাড়ি এখানে না। একদম চুপ, বেশি বোঝো নাকি? আমি কি বলেছি এখানে তোমার বাড়ি? রাবিশ। ড্রাইভার গাড়ি থামাতে চাইল না। হেল্পার এসে ঝগড়া বাঁধিয়ে দিল। বিভোর রেগে গেল প্রচন্ড। বলল, এক্ষুনি গাড়ি থামান বলছি। কেন থামাবো? এই বাস মৈন্দপুর গিয়েই থামবো, আর কোনোখানে থামানো যাইব না। দেখুন, প্রবলেম না থাকলে বলতাম না, আমার দরকার আছে। দরকারটা কি বলা যাবে না? তাহলে আমিও থামাবো না। আরে আমি খাবার কিনতে চাই, খিদে লেগেছে। বাসের হেল্পার দাঁত কেলিয়ে হেসে বলল, পালোয়ানের মতো শরীর, আর 2 মিনিট পর পর আপনার খিদে লাগে? এখনই দেখলাম রোল খাচ্ছেন আর এখনই খিদে পেয়ে গেল, আজব কারবার। বিভোর কালো চেহারা করে বলল, এই আপনি বেশি বোঝেন কেন? হ্যাঁ ইডিয়েট, আপনি বেশি খাবেন আর আমরা কইলেই দোষ। কোথা থেকে আসেন মিয়া? একদম ঠাট্টা করবেন না। আমি আমার জন্য না, ওই মেয়েটার জন্য খাবার কিনতে যাচ্ছি। সবার চোখ পড়ল রুহির উপর। রুহি মাথা নিচু করে ফেলল। হেল্পার ওকে এক পলক দেখে বলল, মেয়েটা কে? আপনার বোন? বিভোর ইতস্তত করে বলল, না। তাহলে কে? বলতে পারবো না। হেল্পার যতটা না তেড়া, তার চেয়ে বেশি বিভোর তেড়া। দুজনের কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বিভোর কিছুতেই স্বীকার করবে না এই মেয়েকে। রুহি ওর কি হয়, কিসের সম্পর্ক? বাসের এক যাত্রী চিৎকার করে বলল, মনে হয় দুজন বাড়ি থেকে পালিয়ে এসেছে, বুঝছো না? বিভোর রেগে ওই ছেলের কাছে গিয়ে ঠাস করে চর মেরে দিল। ছেলেটা গালে হাত দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই লোক যে এভাবে ঝগড়া করতে পারে রুহি তো ভাবতেও পারছে না। এ তো পুরোই সাইকো। রুহি অসহায় গলায় বলল, আমি কিছু খাবো না, আপনি চুপ করে বসুন। হেল্পার কাটা গায়ে নুনের ছিটা দিতে বলল, চুরি চুরি আবার সিনা চুরি? মেয়েটারে ভাগাইয়া নিয়ে আসা এখন আমাগো যাত্রীদের উপর খাইপ্পা লাভ আছে? তোমরা দোষ করলে কিছু না, আমরা করলে দোষ।
বিভোরের মাথা গরম হয়ে গেল নীতিবাক্য শুনে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপরে বাসের লোকগুলো যা নয় তা বলে যাচ্ছে দেখে বিভোর চিল্লিয়ে বলল, এই মেয়েটা আমার বউ, ওকে আমি কাউকে পালিয়ে নিয়ে আসিনি। আর আমার বউয়ের খিদে লেগেছে, তাই খাবার কিনতে যাব, এখন গাড়ি থামান। ওর চিৎকার শুনে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। বিভোর বলছেটা কি? আশ্চর্য। ড্রাইভার বাধ্য হয়ে এবার গাড়িটা একটা হোটেলের সামনে থামালো। হেলপারকে তাচ্ছিল্য ভরা একটা হাসি উপহার দিয়ে বিভোর গাড়ি থেকে নামলো। ছাউনি ঘেরা ছোটখাটো ভাতের হোটেল। কি কি মেনু পাওয়া যায় তার তালিকা বাইরে ঝোলানো আছে। ভাত, ডাল, সবজি, মাংসের তরকারি আর বিরিয়ানি, এছাড়া কিছু ফাস্ট ফুড। বিভোর 2 প্যাকেট বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে 1000 টাকার নোট দিল দোকানিকে। ভাঙতি টাকা না পাওয়ায় পুরো টাকাটা দিয়েই খাবার নিয়ে চলে এলো। ও খাবার নিয়ে গাড়িতে উঠতেই বাস ছেড়ে দিল। রাগে গজগজ করছে ও। বিভোরের রাগ দেখে রুহি চুপচাপ বিরিয়ানি খেতে লাগলো। কি ভয়ঙ্কর পরিস্থিতি রে বাবা, বাড়ি গেল তো এর চেয়ে ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে ভেবেই গলা শুকিয়ে গেল রুহির। খাবার মুখে তোলার ইচ্ছেটাও মরে গিয়েছে। কি খাচ্ছ না কেন? আমি কি টাকা দিয়ে আনিনি? আজও খেতে ইচ্ছে করছে না। দেখো, আমাকে রাগালে ভালো হবে না, এমনিতেই মাথা গরম আছে। জি খাচ্ছি। নাও স্টার্ট। আর এভাবে খাচ্ছ কেন? খাওয়া শেখনি? ঠিক মতো খাও। খাবার কেউ চুরি করতে আসবে না। অপমানিত বোধ করলো রুহি। এরপর আর কথাই বলল না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল অনেক। বিভোর নিজেই নিয়ে এলো বাড়িতে। ভয়ে কান্না চলে এলো রুহির। উঠোনে আসতেই মাহিমকে দেখতে পেল ওরা। ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে। হঠাৎ রুহিকে দেখতে পেয়েই ফোন কেটে দিয়ে তেড়ে এলো ওর দিকে। হিংস্র গলায় বলল, ওই হারামি, কই গেছিলি তুই? তোরে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠাইছে আর তুই এখন বাড়ি ফিরছিস? তোর সাহস তো কম না? তুই জানালা দিয়ে পলিয়েছিস? রুহি কাঁদতে থাকে। বিভোর অবাক হয়ে যায় মাহিমের মুখে ভাষা শুনে। কিসব ভাষায় কথা বলছে বোনের সাথে? ছি। মাহিমের স্ত্রী ফাহিমা এসে রুহির গালে কয়েকটা থাপ্পড় মারে বলল, সজীবের লগেই তোর বিয়া দিমা আজকেই। দেখি কেমনে ঠেকাইতে পারস। তোর রূপের দেমাগ না কমাইতে পারলে আমিও ফাহিমা না। আর এই পোলা কেন তোর লগে? কেমনে বাঁচবি আমিও দেখবো। রুহিকে নিরুত্তর থাকতে দেখে ওকে মাটিতে ফেলে মারতে থাকে মাহিম। বিভোর গিয়ে আটকায়। মাহিম এতক্ষণ খেয়ালই করেনি বিভোরকে। এবার দেখতে পেয়ে খেপে যায়। বলে, এই নাগরের লগে পালাইছিলি বুঝি হারামজাদি? বিভোর ধমক দিয়ে বলল, এসব কি বলছেন আপনি? সম্মান দিয়ে কথা বলুন। কারে সম্মান করমু? তোরে নাই হারামজাদি রে? খ্যাপাটে গলায় বিভোর উত্তর দেয়, বিশ্রী ভাষা যদি আর একবার ব্যবহার করেন তাহলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব আপনার। দেমাগ দেখাস কুকুরের বাচ্চা। বিভোর এবার আর সহ্য করতে পারল না। ঠাস করে একটা থাপ্পড় মারে মাহিমকে। দূরে ছিটকে পড়ে মাহিম। বিভোর রুহিকে মাটি থেকে তুলে মাহিমের উদ্দেশ্যে বলল, এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে জানাতে বাধ্য হব। রুহি অবাক হয়ে ওর দিকে তাকায়। পুলিশের কথা শুনে চুপসে যায় মাহিম ফাহিমা। বিভোর কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণে করতে পারছে না। একটা মেয়েকে এভাবে মারধর করা হয়, তার উপর জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে। কত বড় সাহস ওদের! কিন্তু বিভোর থাকতে রক্তজবাকে এই নরকে রেখে যেতে পারবে না। স্ত্রী হিসেবে না মানুক, অন্তত সাহায্য তো করতে পারে। ঢাকায় নিয়ে গিয়ে না হোক কোন একটা ব্যবস্থা করা যাবে। যেহেতু মেয়েটার কেউ নেই। বিভোরের এইসব কথাবার্তা শুনে রুহি শুধু অবাকই হলো। হ্যাঁ না কিছুই বলল না। যেন একটা কাঠের পুতুল, যে যেভাবে চাচ্ছে সেভাবে ওকে ব্যবহার করে যাচ্ছে। রুহিকে নিয়ে বিভোর চলে আসতে চাইলে মাহিম অনেক ঝামেলা করে। বিভোর বোঝানোর চেষ্টা করে বলল, দেখুন, আপনি নিজের বোনের সাথে এমন করতে পারেন না। ও আমার নিজের বোন না, সৎ বোন। বিভোর অবাক হলেও সেটা প্রকাশ করে না। যাই হোক, আপনি এমন করতে পারেন না। একটা অ্যাডাল্ট মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুতে রাজি করানো অপরাধ। আপনাকে শেখানো লাগবে না। নিজের চরকায় তেল দেন আর ভাগেন। আমি তো বলেছি ওকে আমার সাথে নিয়ে যাব। কে হন আপনি এর? কিছু লাগেন? তাইলে এত ফাল পারতেছেন কেন? আপনাকে সেটার বিচার করতে হবে না। নিজেকে শোধরান আগে। আপনি এরে নিতে পারবেন না। তাহলে আমি পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। মাহিম ভয় পেয়ে যায়। ফাহিমা ওর কানে কানে বলল, এবার কি হবে বুঝছি না। যদি সত্যিই পুলিশ নিয়ে আসে? হইলেও তো হতে পারে। পোশাক আশাক দেখে তো বড় কিছুই মনে হয়। এর সাথে রুহির দেখা হইল কেমনি? কি জানি,
এখন কি করবা? এদিকে সজীব তো তাড়া দিচ্ছে। হ, এরে সজীবের ঘাড়ে তৈলা দিয়ে আমরা জেল খাটুম, তাই না? আমি কি সেটা কইছি? তাহলে চুপ থাকো। মায়া মানুষের জন্মই চুপ তাহনের লাগি। ফাহিমা রাগে গজগজ করতে থাকে। মাহিম সেদিকে পাত্তা না দিয়ে সাহস সঞ্চয় করে বিভোরের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, নিয়া জানে রে, এবার লাইনে আসছেন। তা আমার বাড়ির স্ত্রী সীমানায় যেন এরে না দেখি। বিভোর হেসে বলল, এটা নিশ্চয়ই ওর বাড়ি। হ, আমাকে বাবে 2 বিয়া করেছিল, তাহলে যখন ইচ্ছে এই বাড়িতে আসতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। মাহিম রেগে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। বিভোর রুহিকে নিয়ে চলে আসে। নিজের বাড়ি ছেড়ে আসার সময় শুধু একবার পেছনে ফিরে তাকায়ও। এখানেই ওর জন্ম, মা বাবার শেষ চিহ্নটুকু এখানেই আছে। তবে কেন আজ ওর এমন হাল? নিজের বাড়িতেই চাকরানি হয়ে থাকতো, অথচ আজ ভাগ্য ওকে সেখান থেকেও তাড়িয়ে দিল। ছায়াঘেরা মেঠো পথ ধরে গ্রাম ছেড়ে চলে আসার সময় রুহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে যায়। চেনে না জানে না কাগজের স্বামীটার সাথে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। এমন শুধু সিনেমায় দেখেছে, বাস্তবে ওর সাথে এমন ঘটতে পারে সেটা ভাবনার অন্ত। রাস্তার 2 পাশে ঘাস ফুলের উপর ছোট ছোট ফুল ফুটে আছে। একটা হিন্দু বাড়ির প্রবেশপথের মাথায় সাদা আর লাল রঙের জবা ফুলের গাছ বাতাসে দুলছে। বিভোর সেদিকে এগিয়ে গেলে বোবার মতো দাঁড়িয়ে রইল রুহি। বিভোর হুট করে অনেকগুলো লাল টকটকে ফুল ছিঁড়ে নেয়, সাথে সাদাটিও। কেউ দেখতে পায়নি। চোরের মতো যে বিভোর ফুল চুরি করতে পারে সেটা দেখেও রুহি বিস্মিত। ডাক্তার দেখে পুরাই অন্যরকম, অথচ রুহি এতদিন ভাবতো ডাক্তাররা বুঝি খুবই গম্ভীর আর কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিভোর ওর সব ধ্যান ধারণা বদলে দিচ্ছে। রৌদ্র করার জল দুপুরের শেষ আলোর ছটা যখন পথে লুকোচুরি খেলছিল, বাতাস যখন জোরে হাওয়া দিচ্ছিল, পৃথিবীটা যখন প্রেমময় হয়ে উঠেছিল, তখনই বিভোর রুহির সামনে এসে দাঁড়ায়। হাতে ফুলের গুচ্ছ, আশ্চর্য রঙিন আলোয় বিভোরকে তখন অদ্ভুত সুন্দর পুরুষ দেখাচ্ছিল। এত সুন্দর মানুষ হয়, এই মুহূর্ত কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে না? অচেনা পুরুষটিকে একবারের জন্য হলেও রুহির হঠাৎ ওর প্রেমিক স্বামী ভেবে ফেলতে বাধ্য হয়, প্রেমে পড়তেও বাধ্য হয়। অথচ দুজনের পরিচয় একদিনের। ভালোবাসা এমন এক জিনিস যে কখন কার প্রতি আর কিভাবে হয় তা মানুষ বুঝতেই পারে না। বিপরীত প্রান্তের মানুষটি তার চোখে হয়ে ওঠে স্বর্গের ন্যায়। স্বর্গেও কি এত সুখ থাকে যেমন ভালোবাসায়? নিশ্চয়ই থাকে। নইলে কি আর স্বর্গকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়? যেখানে সব সুখ একত্রিত হয় তাকেই তো স্বর্গ সুখ বলে। আর ভালোবাসা না থাকলে সুখ আসবে কোথা থেকে? সুখ থেকেই তো স্বর্গ সুখ। তোমার চুলগুলো তো দারুণ, খুলে ফেলো। রুহি চমকে উঠল। ধ্যান কাটতেই বুঝতে পারলো তার পুরুষটি এখন ওর সামনে দাঁড়ানো। থতমত খেয়ে বলল, কেন খুলবো? আমি বলেছি তাই। পারবো না, আমার অস্বস্তি হয় খোলা চুলে। হবে না। আপনি জানেন চুল ওড়াউড়ি করে আমাকে বিরক্ত করে। বিভোর হেসে বলল, খোলা চুলেই থাকতে ভালো লাগবে তোমার। এখন বকবক কম করে খোলো, নইলে এখানেই দাঁড়িয়ে থাকো। রুহি চুলের খোপা খুলে দিলেই পিঠ ভাসিয়ে ছড়িয়ে পড়ে চুলের গোছা। খুব যত্নে একটা রক্তজবা রুহির চুলে গুজে দেয় বিভোর। বাহ, বেশ দেখাচ্ছে। বিভোরের ঠোঁটের মৃদু হাসিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রুহি। লোকটা বেশ চমৎকার। এই অভাবনীয় সুন্দর মুহূর্তে রেশ কাটাতেই বিভোর হেসে ফেলে। তোমার নাম যেন কি? রুহানি। তোমার ভাইয়াটা তো কি যেন ডেকেছিল রুহি। বাহ, তোমার নামটা তো বেশ সুন্দর। আমার বাবা রেখেছিল তো, তাই সুন্দর। এরপর আর কথা হয় না দুজনের। বাস স্ট্যান্ডে পৌঁছে টিকিট নিয়ে বিভোর রুহিকে নিয়ে রওনা হয় ঢাকার দিকে। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্ত রুহি বিভোরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে তখন দেখলো বিভোর রেগে ওর দিকে তাকিয়ে আছে। গোলগাল চোখে বিভোরকে পরখ করে রুহি বোকা হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে? বিভোর কটমট করে বলে, তুমি এভাবে বাঁকা হয়ে ঘুমোলে কেন? মেরুদণ্ড বাঁকা হয়ে অল্প বয়সে কুঁজো হয়ে যাবার ইচ্ছে জেগেছে নাকি? ড্যামিট, বুঝতে পারিনি। বাচ্চা নাকি তুমি? যখন তখন গায়ে এসে পড়ো। আমাকে চেনো না, জানো না, তাও এমন ভাব করছো যেন আমি তোমার পূর্ব পরিচিত। শোনো, এরকম মানুষদের কখনোই বিশ্বাস করবে না। আপনাকেও নয়। আমাকে তো বিশ্বাস করেই বসে আছো। আমি সেটা বলছি না। মানুষকে বিশ্বাস করার আগে 100 বার তাকে পরখ করে নেবে, যাতে করে তার উদ্দেশ্য বুঝতে পারো। আপনার উদ্দেশ্য কি? বিভোর বিরক্ত হয়ে ধমক দিল। তারপর বলল, আমরা এসে গেছি ঢাকা, এখন ওঠো, নামতে হবে। রুহি অবাক হয়ে যায়। ঢাকা তার স্বপ্নের শহর। জীবনের প্রথম পদার্পণ করেছে ঢাকায়। এক নতুন অভিজ্ঞতা। খুশি খুশি গলায় বলল, আমরা এখন কি আপনার বাসায় যাব?
তুমি দেখি আমাকে সত্যিই তোমার বর ভেবে বসে আছো? রুহি লজ্জা পেয়ে চুপ করে যায়। বিভোর গম্ভীর গলায় বলল, তোমাকে আমি এই অধিকার কখনো দিতে পারবো না, আর অতি দ্রুত এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। রুহি নিচু গলায় বলল, আমি আপনাকে আমার বর ভাবছি না। তোমাকে আমার এক ফ্রেন্ডের বাসায় দিয়ে আসবো, ও তোমার যাবতীয় ব্যবস্থা করে দেবে। রুহি অবাক হয়ে বলল, আপনি কি আমাকে পাচার করে দেবেন? বিভোর এই কথা শুনে বাক্যহারা হয়ে যায়। এসব কি বলে মেয়েটা? সাহায্য করতে গিয়ে দেখি এখন নিজেই বিপদে পড়ে গেছি। রুহিকে চুপ করিয়ে দিয়ে বলল, এসব কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কারণ আমি সেই রকম মানুষ নই। আর সন্দেহ হলে একলা যাও, যেদিকে চোখ যায়। ওকে? আমি তো তেমন কিছু মনে করিনি। তোমার মনে ডাউট আছে, আমি দুঃখিত। বিভোর কাণ্ড দেখে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ইটস ওকে। বললাম না কাউকে এত সহজে বিশ্বাস করবে না। রুহি বলল, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমার খুব খিদে পেয়েছে। এখান থেকে ওর বাসা খুব দূরে নয়, ওখানে সব রেডি আছে। রুহি চুপ হয়ে যায়। তারপর বলে, আপনি কি আমাকে ওখানে রেখে চলে যাবেন? বাসার সবাই চিন্তায় আছে, ক্লান্ত আছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। আপনার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? না। বেশ কনফিডেন্সের সাথে বলল বিভোর। রুহির বুকটা কেঁপে উঠল। আমি আমার ফ্রেন্ডকে সব বলে দেব, ও সব কিছু করে দেবে। তোমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দেবে, ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সব অন্যায় মাথা পেতে নেবে না, তুমি একদিন অনেক বড় হবে। রুহি শুধু শুনেই যায়। বিভোর গম্ভীর গলায় বলে, আর আমাদের দেখা হবে না রক্তজবা? কখনোই না। গল্পের পরবর্তী অংশের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরের ভিডিওতেই আসবে এই গল্পের দ্বিতীয় অংশ। ততক্ষণের জন্য নমস্কার।